শুভ দুপুর প্রিয় দর্শক। শুভ বলেই শুরু করলাম, কারণ পরিস্থিতি যাই হোক না কেন শুভ দিন বা শুভ সময়ের প্রত্যাশা আমাদের রাখতে হবে সব সময়। তাই সেই প্রত্যাশাটি রেখেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, এমন একটি সময়ে আমরা আছি যে সময়ে বিনোদন কিংবা সংবাদ সব কিছুর জন্য আমাদের মাধ্যম হলো টেলিভিশন, এবং এই টেলিভিশনের পর্দায় যারা কাজ করে তাদের মতামত কিংবা তাদের সব কিছু জানতে আজ তারকা কথনের সেটে আমাদের সাথে আছেন বাংলাদেশের অভিনয় শিল্প সংঘের সভাপতি এবং দেশের জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম। শুভ দুপুর আপনাকে। শুভ দুপুর। কিভাবে আপনার সময় যাচ্ছে এবং এই সংকটময় পরিস্থিতিতে আপনার সকলের প্রতি একজন অভিনয় শিল্পী হিসেবে এবং একটি শিল্পী সংঘের সভাপতি হিসেবে কি মেসেজ থাকবে, শুরুতেই সেটি জানতে চাই। শুরুতে যেটা বললেন যে আসলে এখন তো আমরা যেহেতু কারফিউ চলছে, আমরা ঘরে বন্দিই আছি এবং জীবনযাপনে তো ব্যাঘাত ঘটছে, এবং আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন অবশ্যই হবে একটি গণতান্ত্রিক দেশে, কিন্তু নাশকতাটাও আমাদের কোনোভাবে কাম্য নয়, যাতে করে মানুষের জীবনযাত্রায় জানমালের ক্ষয়ক্ষতি হয় সেরকম পরিস্থিতি কোনোভাবেই আমরা আশা করি না। এখন যে পরিস্থিতিটা চলছে, ব্যাপক ক্ষতি হয়েছে। একটা সুন্দর ছাত্র আন্দোলন ছিল ছাত্রদের দাবি আদায়ের লক্ষ্যে, সেখানে সেই আন্দোলনের সাথে আলোচনাটা আমার মনে হয় যে একটু বিলম্বিত হওয়ায় তৃতীয় শক্তি, একটা তৃতীয় পক্ষ যারা ঢুকেছে আন্দোলনের ভেতরে, তারা এই নাশকতাগুলো করছে এবং খুব দ্রুতই এটার একটা সমাধান হওয়া দরকার। তার কারণ জনজীবনে যেই বিপর্যয় নেমে এসেছে সেটা খুবই দুর্বিষহ হয়ে উঠবে আরও যদি এটা প্রলম্বিত হয়। তো অচিরেই এটার সমাধান হয়ে যাক, যেহেতু আন্দোলনের বিষয়ে একটা সমাধানের পথ বেরিয়েছে, সুতরাং যারা নাশকতা করছেন তারাও যাতে এই সুযোগটা না পায় এবং জনমানুষের জীবনযাপনটা এখন সহজ এবং সুন্দর করে দেওয়ার জন্যই চেষ্টা করা উচিত সবাই মিলে। একদমই তাই। এবং একজন শিল্পী হিসেবে এ বিষয়ে আপনি আপনার মতামত দিলেন, কিন্তু আমরা যদি একটি শিল্পী সংঘের কথা চিন্তা করি, আপনাদের একটি সংগঠন, শিল্পীদের নিয়ে আপনাদের সংগঠন, এই সংগঠনের জায়গাটা থেকে, সভাপতির জায়গাটা থেকে আপনার কি বলার থাকতে পারে? আমি তো সেটাই বলছি যে আমাদের শিল্পীরা তো এটা রাজনৈতিক কর্মী নয়, ওনারা সাংস্কৃতিক কর্মী। সুতরাং যার যে ধরনের রাজনৈতিক মতাদর্শই থাকুক না কেন, বেসিক জায়গাটা, আমাদের মূল জায়গাটা মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, আমাদের বাঙালি সংস্কৃতির বিকাশ, এইগুলো নিয়ে আমাদের কাজ করা, এবং যে যার মতো কাজ করবেন। কেউই কোনোভাবেই আমরা চাই না যে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যাতে করে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়, এবং সাধারণ মানুষ যখন বিপন্ন হয় তখন তো সবাই তার অন্তর্গত, সবাই তার ভেতরেই পড়ে যায়। সুতরাং এই রকম পরিস্থিতি কোনোভাবেই আমাদের কাম্য নয়। দেশে যে পরিস্থিতি এখন চলছে, ইন্টারনেট বন্ধ, রাস্তাঘাট, দোকানপাট সব কিছুই এখন বন্ধ, স্থবির একটা অবস্থা চলছে। এই অবস্থায় একজন নাগরিক হিসেবে কি কি দায়িত্ব বা কি কি করণীয় আমাদের আছে বলে আপনি মনে করেন? কারফিউ চললে আসলে সাধারণ মানুষের করণীয় খুব একটা থাকে না। তখন আসলে সরকার, রাষ্ট্র কারফিউ দিয়ে বিষয়টাকে তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। সুতরাং ইন্টারনেট বন্ধ থাকাতে যেটা হয়েছে যে ইন্টারনেট শুধুমাত্র কিন্তু সোশ্যাল মিডিয়া নয়, এটা জীবনযাপনের পার্ট হয়ে গেছে। কেউ ইলেকট্রিসিটি বিল দেন মোবাইলের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। অনেক রকমের জটিলতাই হচ্ছে, আমরা পত্রিকা বা টেলিভিশনে একটু একটু করে দেখতে পাচ্ছি, বা নিজেরা যেটা অনুধাবন করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও নিত্য প্রয়োজনীয় বিষয় কিন্তু এখন ইন্টারনেট সম্পর্কিত, যে শুধু যোগাযোগ নয়, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যে মোবাইল ব্যাংকিংটা খুবই এখন বিপদে ফেলেছে। এখন লাইন দিয়ে যখন ইলেকট্রিসিটি বিল দিতে যাচ্ছে তখন হাজার হাজার মানুষের লাইন পড়ে গেছে, যেটা সে ঘরে বসে দিতে পারত। এই সেবাগুলো বন্ধ থাকাতে আসলে খুব ভোগান্তিই হচ্ছে এবং দুর্বিষহও হচ্ছে জীবনযাপন। এবং এই জায়গাটা থেকে আমাদের তাড়াতাড়ি যাতে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে যেতে পারি সেই প্রত্যাশাই আমরা রাখি। এই যে এই সময়টা চলছে, আপনি বললেন যে আমাদের
আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আমরা যাতে, যেহেতু কারফিউ চলছে, আমরা যাতে করে অপ্রয়োজনে বাইরে না যাই এবং যেসব বিধিমালা আছে, যেসব নিয়মকানুন আছে সেগুলো যাতে আমরা মেনে চলি। একটু শিল্প সংঘের দিকে যাচ্ছিলাম। নিশ্চয়ই এই সংকটময় পরিস্থিতির আগে আপনাদের বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা ছিল, বিভিন্ন ধরনের কাজ চলছিল, সেই কাজগুলো নিয়ে একটু জানতে চাই। আমাদের কাজের মধ্যে যেমন আমাদের সবসময় একটা কাজ চলে যে ওয়েলফেয়ারমূলক কাজ থাকে, যে আমাদের প্রায় সদস্য সংখ্যা 1200-1300, এর বাইরেও আরও শিল্পী আছেন, যে যেখান থেকে হোক তাদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে তাদের অসুস্থতা, চিকিৎসা সেবা, অন্যান্য সেবা, মানে তাদের শুটিং করতে গিয়ে নানান রকমের জটিলতা, সেগুলো নিয়ে হরহামেশাই আমাদের একটা টিম কাজ করে যায়। আমাদের ল অ্যান্ড ওয়েলফেয়ার একটা টিম আছে, আরবিট্রেশন টিম আছে, যারা সবার সাথে ইয়ে করে শিল্পীদের এই সাময়িক সমস্যাগুলো সমাধান করে। এটা কন্টিনিউয়াস প্রসেস। পাশাপাশি আমরা এখন একটু আছি আমাদের স্থায়ী, মানে আমাদের একটা অ্যাক্টরস হোম নামে একটা বিল্ডিং করার, যেখানে অফিস সহ সকল শিল্পী, শিল্পীদের জন্য, অভিনয় শিল্পীদের জন্য একটা একটা তাদের একটা সেন্টার হবে। সেখানে তারা বসবে, কথা বলবে, তাদের ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করবে, ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হবে, সেমিনার হবে, প্রশিক্ষণ হবে। এরকম একটা জায়গা নির্মাণের আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এখন সবকিছু যেহেতু বন্ধ, আপনাদের অভিনয় শিল্প বা যে কোনো শিল্পের সাথে কিন্তু অনেকগুলো টিম কাজ করে একসাথে, ক্যামেরাম্যান থাকে, লাইট ক্রু, অনেক ধরনের মানুষের ইনভলভমেন্ট এখানে থাকে। তো এই পরিস্থিতিতে তাদের প্রতি আপনাদের বা তাদের জন্য আপনারা কি করছেন? এখনও আমরা কিছু করছি না, তবে আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তার কারণ আমাদের এর আগে যেটা হয়েছিল যে করোনা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষা থেকে আসলে কে কতটুকু শিখেছে বলতে পারবো না, তবে এই যে 4-5 দিনের যে ক্ষতি, সেটা কিন্তু অপূরণীয়, এবং এতগুলো মানুষ মারা গেল, যেটা মানে কোনোভাবেই কাম্য নয়। এত ক্ষতি হলো, সেটাও কোনোভাবে কাম্য নয়। এবং এইভাবে যদি কর্মহীন হয়ে পড়ে, কিছু প্রান্তিক মানুষ আছেন, শিল্পীদের মধ্যেও প্রান্তিক আছেন, কলাকুশলের মধ্যেও প্রান্তিক আছেন, যাদের যদি এরকম আর কিছুদিন চলতে থাকে, তাহলে তাদের জীবনটা অনেক মানে চালানো খুব কঠিন হয়ে পড়বে। সে জায়গা থেকে যদি খুব দ্রুত এটা সমাধান না হয়, তাহলে আমাদের ভাবতে হবে যে যারা এরকম মানে অল্প শুটিং করে যারা জীবনযাপন করেন, সেটা শুধুমাত্র শিল্পী নয়, কলাকুশলী, প্রায় 13টা পেশার মানুষ অভিনয়কে কেন্দ্র করে, অভিনয় শিল্পকে কেন্দ্র করে 13 ধরনের মানুষ তারা পেশাজীবী আছেন। ক্যামেরাম্যান আছেন, ক্যামেরার ক্রু আছেন, লাইট গ্রাফার আছেন, লাইট ক্রু আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, মেকআপের অ্যাসিস্ট্যান্ট আছেন, হাউস আছেন, ফুড আছে, খাদ্য সরবরাহকারী আছে, যাতায়াত মানে ট্রান্সপোর্টেশন আছে। এরকম 13-14 রকমের পেশার মানুষ এই অভিনয় শিল্পকে কেন্দ্র করে তারা জীবনযাপন করে। তো এইভাবে যদি এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে তাদের অবস্থাটা খুবই খারাপ হয়। তার কারণ তারা তো চাকরিজীবী নন কেউ, তারা প্রতিদিন কাজ করেন, সেই দিনের হিসেবে তারা পারিশ্রমিক বা সম্মানী এটা পেয়ে থাকেন। তো এটা অলরেডি আমরা যদি ধরি যে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আজ 4-5 দিন অতিবাহিত হয়েছে, বৃহস্পতিবার থেকে 5-6 দিন অতিবাহিত হয়েছে। এটা যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে যে যারা এই কর্মহীন সময়টাকে অতিক্রম করতে যাদের কষ্ট হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। আপনি বিভিন্ন সংকটের কথা বললেন, করোনার কথা বললেন। এরকম দেশের বিভিন্ন ধরনের সংকটময় পরিস্থিতি যখন তৈরি হয়, তখন সেই জায়গা থেকে শিল্পী হিসেবে আপনাদের করণীয় কিছু আছে বলে আপনি মনে করেন কিনা? আমরা চেষ্টা করি যে যেমন ওই মানে যে সময় এরকম একটা পরিস্থিতি আসে, তখন সবাই মিলে সবার পাশে দাঁড়ানো। এককভাবে আসলে তো অনেক বড় কিছু করা সম্ভব হয় না। তখন আমরা করোনায় যেটা করেছি, সেটা সকল শিল্পীরা মিলে, যাদের সামর্থ্য ছিল, তারা সবাই মিলে যারা বিপদগ্রস্ত ছিলেন তাদের পাশে দাঁড়ানো হয়েছে। এবং এটা ওই যে একতাই বল একটা শব্দ আছে, যে সবাই মিলে একসাথে থাকতে পারলে, সবাই মিলে একসাথে ভাবতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যায়। তো সুতরাং সংকটগুলো উত্তীর্ণ হওয়া সম্ভব, কিন্তু আমরা চাই না যে এরকম সংকটের মধ্যে কোনো মানুষ, জনসাধারণ বা শিল্পীরা এরকম সংকটের মধ্যে
আর পড়ুক। আপনি অন্যান্য শিল্পীদের কথা বললেন, আমরা দেখেছি এই যে আন্দোলন থেকে একটা নাশকতা সৃষ্টি হলো এবং শুরুর দিকে যখন কোটা সংস্কার আন্দোলনটি চলছিল সে সময় অনেক শিল্পী এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে প্রগতিশীল যে কোনো আন্দোলনই হতে পারে। প্রগতিশীল আন্দোলনের পক্ষে আমরা সমর্থন করি, প্রগতিশীল যে কোনো আন্দোলনকে, গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সমর্থন করি। তো সেই জায়গা থেকে ছাত্র আন্দোলনকে সবাই সমর্থনই জানিয়েছিলেন এবং ছাত্র আন্দোলনকে সবাই নিশ্চিতভাবে সমর্থন করেছেন, কিন্তু এই আন্দোলনের ভেতর দিয়ে যারা প্রবেশ করেছেন সেটাকে কোনো শিল্পীরা সমর্থন করেননি। এবং আমরা শুরুর দিক থেকে যখন মাঝপথে, এটা আন্দোলন তো শুরু হয়েছে 1 তারিখের দিক থেকে বোধহয় আন্দোলনটা শুরু হতে আস্তে আস্তে জোরালো হয়েছে। তো এর ভেতর থেকেই যারা নাশকতা করবেন, আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, যে তারা সংগঠিত হতে শুরু করেছিল কি করে একটা ফ্রেশ ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকে এ ধরনের ঘটনা ঘটানো যায়। সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এটা একটু দেরি হয়েছে এই সমাধানটা করতে, যেমন সেই সুযোগটা নিয়েছে এই নাশকতা যারা করছেন তারা। একদমই তাই। এবং এই নাশকতা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং কঠোরভাবে এই জনজীবনের দুর্ভোগটাকে বন্ধ করে জনজীবনের শান্তি ফিরিয়ে আনা উচিত। সেক্ষেত্রে ব্যক্তি পর্যায় থেকে আমাদের কিছু করার আছে কিনা? ব্যক্তি পর্যায়ে এখন আর কিছু করার নাই। যখন সরকারিভাবে কারফিউ জারি করা হয় তখন তো জনগণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং জনগণ ঘরে থাকবেন, ঘরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আবার যখন সরকার আমাদেরকে বাইরে বেরোনোর অনুমতি দেবে তখন আমরা বের হব। এর মধ্যেই আমরা চাইবো যে অতি দ্রুত এই সমস্যার সমাধান হোক, সেটাই আমাদের একমাত্র চাওয়া। একদমই তাই। আমরা এই পরিস্থিতির আগের কথা নিয়ে, আপনাদের ব্যস্ততা নিয়েও জানছিলাম এবং বিভিন্ন ধরনের কাজের কথা আপনি বলছেন, এবং একজন শিল্পী হিসেবে আপনি নিজেও নিশ্চয়ই বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িয়ে আছেন। আপনার সেই কর্মব্যস্ততা নিয়ে একটু জানতে চাইব। এর আগে আমার তো শুটিং চলছে আর কি, চ্যানেলের একটি ধারাবাহিক শুরু করেছি। এটা আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদের রচনা এবং পরিচালনায় চরণ ছুঁয়ে যায়, সেটার কাজ শুরু হয়েছে। অতি শীঘ্রই একটি দীর্ঘ ধারাবাহিক শুরু হবে, ফুলবাহার। সেটির রচনা মাতিয়া বানু সুকু, রাজিবুল ইসলাম রাজীব, ডিরেকশন দিচ্ছেন যুবরাজ খান। তারপরে আরেকটির কাজ চলছে যেটির নির্দেশনা, লেখা এবং রচনা পরিচালনা করছেন ফাল্গুনী হামিদ। 1 ঘন্টার কিছু কাজ করছি, সিরিয়ালের কাজ করছি, একটি সিনেমার কাজ চলছে। সব কিছু মিলে শুটিংয়ের ব্যস্ততা আছে, কিন্তু এই সময় তো সবাই ঘরে বসা। এই সময়টা আমরা ঘরে বসে আছি, তবে আমরা আশা করি এই চলমান সংকটময় যে পরিস্থিতি, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আবারও নতুনভাবে, নতুন উদ্যমে সেই কাজগুলো আপনারা করবেন এবং আমরাও দারুণ সব কাজ উপহার পাবো। আরও একটি বিষয় একটু জানতে চাই। আমরা জানি আপনি থিয়েটার কর্মী হিসেবে কাজ করেছেন, থিয়েটার থেকে টেলিভিশনে কাজ করছেন এবং দুটো পুরোপুরি ভিন্ন রকম জায়গা। থিয়েটারের কথা যদি আমরা দেখি, থিয়েটারে আমরা একটা কমিটমেন্টের জায়গাটা দেখি, যে সেখানে সবার মধ্যে একটা কমিটমেন্ট কাজ করে, কিন্তু টেলিভিশন দিন দিন, টেলিভিশনের নাটকগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দেখছি যে পুরোপুরি বিনোদন নির্ভর হয়ে যাচ্ছে। এখানে সমাজের প্রতি মেসেজ কিংবা কমিটমেন্ট ওই জায়গাগুলো থেকে দিন দিন সরে আসছে। এই জায়গাটা থেকে শিল্পী হিসেবে আপনাদের করণীয় কি হতে পারে? সেটা হচ্ছে, এটা ঠিক, থিয়েটার একটা কমিটমেন্টের জায়গা এবং যেহেতু কমিটমেন্টের জায়গা সেহেতু সেখানে সব ধরনের কাজই সবাই করে না। দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি এক ধরনের দায়িত্ববোধ থাকে, সচেতনতা থাকে, সেখানে শিল্পীরা আসলে তৈরি হয় থিয়েটারে। আর এটা যে এই টেলিভিশন বা ভিজুয়াল মিডিয়া যেটা, এটা আসলে শুধু বিনোদন নয়, এখানে একটা বাণিজ্যিকরণেরও ব্যাপার আছে, বাণিজ্যর ব্যাপার আছে। এবং একটা শিল্পী থিয়েটারকে পেশা হিসেবে নিতে পারেন না, কিন্তু ভিজুয়াল মিডিয়াকে উনি পেশা হিসেবে নিতে পারেন, যে কারণে এখানে বিভিন্নভাবে অর্থ লগ্নি হয়। সেখানে সে কমিটমেন্টটা ব্রেক করে যায়। শুধুমাত্র যে এখানে শিল্পীদের মুখ্য ভূমিকা থাকে তা নয়, যেহেতু থিয়েটার একটা মানে টোটাল আর্ট যেখানে ঘটে, সেখানে সবারই কথা বলার যেরকম সুযোগ থাকে আলোচনা করে একটা থিয়েটার নামে, কিন্তু ভিজুয়াল মিডিয়াতে সেটা ঘটে না। সেটা টেলিভিশন হোক, সেটা ওটিটি মাধ্যম হোক, ইউটিউবের কন্টেন্ট হোক, যে মাধ্যমে হোক, চলচ্চিত্র হোক, সেখানে
হয়তো আলোচনা হলেও যিনি অর্থলগ্নি করেন তার মতামতকে বেশি গুরুত্ব দিতে হয়, যে কারণে, এবং সেটা একটা ব্যবসার বিষয় থাকে, যে কারণে এখানে যে শুধুমাত্র শিল্পের জন্য কাজ করা হয় তা কিন্তু না। শিল্পের চেয়ে যখন ব্যবসাটা বড় হয়ে ওঠে তখন শিল্পটা তো নিশ্চিতভাবেই সেটা ছোট হয়ে যায়, সেখানে আর কমিটমেন্ট রক্ষা করার বিষয় থাকে না। এবং যে কারণে শিল্পীদের আচরণের মধ্যেও শুধু শিল্পী না, এই মাধ্যমের থিয়েটারের আচরণ আর ভিজুয়াল মিডিয়ার শিল্পী কলাকুশলীর আচরণের মধ্যে এক ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় আর কি। এখন আপনি ওটিটি প্ল্যাটফর্মের কথা বললেন, আমরা দেখছি সব কিছু ডিজিটালাইজড হচ্ছে এবং একটা সময় যারা অনেক বেশি নাটক করতো তারা এই সময় আমরা দেখছি খুব একটা নাটক করছেন এবং ওটিটির দিকে ঝুঁকছে বেশি। এবং থিয়েটারে আসলে দর্শকদের চাহিদা কিংবা তাদের এখানে ইনভলভমেন্ট কতটা থাকছে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন যে থিয়েটার থেকে ওটিটি অডিয়েন্সের কথা চিন্তা করলে, বিবেচনা করলে পারে কোন দিকটা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের অডিয়েন্স? অডিয়েন্স কিন্তু কোনোভাবে অডিয়েন্সকে, দর্শককে দোষ দেওয়া যাবে না। থিয়েটারও হরেক রকমের থিয়েটার হয়, ভালো থিয়েটার যেগুলো হয় সেগুলো কিন্তু হাউসফুল থাকে, মানে মিলনায়তন পূর্ণ হয়ে যায়, দর্শক কানায় কানায় ভরে যায়। আবার কিছু কিছু থিয়েটার দর্শক হয় না, তারপরে একটা শুক্রবার শনিবারের ব্যাপার থাকে, সেগুলোতে দর্শক একটু থিয়েটার দেখতে যায়। আর ওটিটির ব্যাপারটা আমি বলবো যে সেটা একই মাধ্যম, ওটিটির যত্নটা একটু বেশি। এখন পর্যন্ত ওটিটির বাজেট যেহেতু বেশি আছে এবং সেখানে এক ধরনের কি বলে যে দর্শকের সরাসরি ইনভলভমেন্টের সুযোগ আছে, যে উনি টাকা দিয়ে এটা দেখবেন কি দেখবেন না সেই পছন্দটা দর্শকের কাছে। সুতরাং যেই ওটিটি মাধ্যমগুলো দর্শককে আকর্ষণ করতে পারছে বা যে কন্টেন্টগুলো নির্মাণ হচ্ছে সেগুলো দর্শককে আকৃষ্ট করছে, সেটা তখন দর্শক সেগুলোকে সাবস্ক্রাইব করছে, পয়সা দিয়ে সেই ওটিটির সে সদস্য হচ্ছে সেই চ্যানেলটির। তো এখানে একটা প্রতিযোগিতা কিন্তু আছে ভালো গল্প বা ভালো নির্মাণের। আর টেলিভিশন বা এবং ইউটিউবেও সে বিষয়টা ঘটেছে, যে কারণে ইউটিউবের নাটক কিন্তু এখন যথেষ্ট বাজেট বাড়ছে, তার কারণ এখানে লাইক, ভিউ, কমেন্ট এবং ওয়াচ টাইম সব কিছু মিলে কতটা হচ্ছে, যে কারণে যাদের চাহিদা আছে বা যারা ভালো নির্মাণ করছেন তারা ভালো বাজেট পাচ্ছেন। যখন ভালো বাজেট পান তখন তো মানে একটা কাজটা ভালো হয় আর কি। সেই প্রতিযোগিতাটা আমরা চাই যে সব মাধ্যমেই এই প্রতিযোগিতাটা আসুক, ভালোর সাথে ভালোর প্রতিযোগিতা, নিম্নগামী প্রতিযোগিতা না হয় ঊর্ধ্বমুখী প্রতিযোগিতাটা যদি হয় তাহলে আমাদের গল্পগুলো অবশ্যই দর্শক দেখবেন। গল্পের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের শিল্পী কলাকুশলী প্রচুর পরিশ্রম করতে জানেন, ডিরেক্টর, শিল্পী, কলাকুশলী, তারা যেইভাবে কাজ করেন, যতটা পরিশ্রম করেন পৃথিবীর অন্য পেশার মানুষ এত কাজ এত পরিশ্রম করে বলে আমার জানা নেই। আপনি যেটি বললেন একদমই ঠিক। এবং থিয়েটার হোক কিংবা নাটক হোক কিংবা ওটিটি যেখানেই হোক, এই যে ভালোর সাথে ভালোর এই প্রতিযোগিতাটা থাকুক এবং আমরা ভালো কাজ উপহার পাই, এটি আমরা প্রত্যাশা করি। আপনি বাংলাদেশের ডিরেক্টর, কলাকুশলীদের কথা বললেন। আমরা জানি অভিনয় শিল্প সংঘ বাংলাদেশ একটি সরকারি অনুদানে জমি পেয়েছেন। এই জমি নিয়ে আপনাদের পরিকল্পনা কি করতে চান এবং সব কিছু মিলে আপনাদের প্ল্যানিংটা কি? আমাদের ছোট্ট একটু জমি আমরা বরাদ্দ পেয়েছি, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা চলছে, এখন নকশা হচ্ছে। আমাদের প্রাথমিক পর্যায়ে এখানের মানে এটা জায়গা অনুযায়ী, যেহেতু ছোট জায়গা, সেখানের অনুযায়ী আমাদের চাওয়া যেটা সেখানে হচ্ছে যে একটু অফিসিয়াল কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম যেমন থাকবে, অফিসিয়াল কার্যক্রম থাকবে, মিটিং সেমিনারের জায়গা থাকবে। আমরা এমন একটা জায়গা করতে চাচ্ছি, একটা স্টুডিও করতে চাচ্ছি যেখানে সেমিনার, ওয়ার্কশপ এই কাজগুলো করা যেতে পারে এবং ছোট্ট একটা ক্যাফেটেরিয়া থাকবে যেখানে আমাদের সিনিয়র জুনিয়র সকল প্রজন্মের শিল্পীরা একসাথে বসে তারা গল্প করতে পারবে এবং আইডিয়া শেয়ার করতে পারবে। এরকম একটা জায়গার দরকার এই কারণে যে আমাদের একটা নির্দিষ্ট বসার জায়গা না থাকাতে আমাদের জেনারেশন গ্যাপ হয় প্রচুর। তার কারণ জেনারেশনরা মানে এটা হয়তো শুটিংয়ে কখনো দেখা হয়, কারোর সাথে কারো দেখা নাও হতে পারে, এমন হয় যে একজন শিল্পীর সাথে আর একজন শিল্পীর 1 বছর ধরে দেখা হচ্ছে না। তো তাতে করে ভাবনার আদান প্রদানগুলো, সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে কিন্তু ভাবনার আদান প্রদানগুলো হয়ে ওঠে না। তো এরকম একটা সুযোগ যদি থাকে যে যার অবসরে এখানে বসবেন, এবং আমাদের এই ভাবনার আদান প্রদানটা খুব জরুরি, যে আগেকার একজন সিনিয়র শিল্পী ওই সময়টাকে উনি কীভাবে দেখতেন, এখন কিভাবে দেখছেন। আমাদের প্রতিনিয়তই আমরা একটা বিষয় ফেস করি যে নতুনরা পুরাতনদেরকে একটু পুরনো ওল্ড ডেটে ও ব্যাক ডেটেড বলে
এক ধরনের ভাবে অনেক কেউ আবার অনেক সিনিয়ররাও এখনকার ছেলেদেরকে এখনকার বিষয়টাকে গুরুত্বই দেয় না, এরা কি জানে কি বোঝে। কিন্তু এখনো তো সব সময়ই একটা গোল্ডেন টাইম যায়। তো এক একজনের জন্য এক একটা সময় সোনালী সময়। তো যারা এখনো আমাদের অনেক সিনিয়র কিন্তু আছেন এখন গৌরবের সাথে কাজ করছেন, আবার অনেক এখনকার শিল্পী আছেন যারাও ভালো কাজ করছেন। তো এই ভালো কাজের সংযোগগুলো যদি হয় এবং যেগুলো থেকে আমাদের দর্শকের আকর্ষণটা বাড়ানো যায়, রেসপেক্টটা বাড়ানো যায়, সেই জায়গা থেকে আমাদের একটা প্রচেষ্টা যে ওই জায়গাটা এখানে একটা বড় ভূমিকা রাখবে, একটা সম্মিলন ঘটবে যেখানে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান এবং যেই জেনারেশন গ্যাপ আছে সেটাও ফিল আপ হবে, এরকম একটা প্রচেষ্টা আমরা চালাবো, সেই রকম পরিকল্পনাটাই চলছে। মানে সব মিলিয়ে সকল শিল্পীর মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করবে আপনাদের এই প্রতিষ্ঠানটি। চমৎকার। আরও একটি বিষয় একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এই যে নতুন ধরনের কাজ তৈরি হচ্ছে এবং আপনি নিজেও এখন বিভিন্ন ধরনের নাটক সিরিজের সাথে কাজ করছেন, আপনার কাজগুলো নিয়ে যদি আবারও একটু ফিরে আসতে চাই, কোন ধরনের নাটক করছেন বা কোন গল্পগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? চ্যানেল আইয়ের যে ধারাবাহিকটি করছি চরণ ছুঁয়ে যায়, এটা একটা শিক্ষকদের একটা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশিদ লিখেছেন এবং এটা একটা আমি মনে করি যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উনি কাজটা করছেন, যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে কী ধরনের ত্রুটি ঢুকে পড়ে শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে মানে শিক্ষাহীন হয়ে পড়ছে, সেখানেও বাণিজ্যিকরণ কিভাবে ঢুকে পড়ছে, মূল্যবোধ কিভাবে হারিয়ে যাচ্ছে, সেরকম একটি গল্পে কাজ করছি এবং এখানে একজন আদর্শ শিক্ষক হিসেবে একটু প্রতিবাদী শিক্ষক হিসেবে চরিত্র হিসেবে ওখানে একটা চরিত্রে কাজ করছি, অভিনয় করছি। এরপরে ফুলবাহারে যেটা হচ্ছে সেখানেও এটা একটি স্যাটায়ার নাটক, সেখানে যে সমাজের নানান ধরনের যেই জটিলতা, নানান ধরনের যেই সমস্যাগুলো চলে, অন্যায় অবিচারগুলো চলে, সেখানে এর আগে সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ফুল বাহার দুজন মিলে। সেখানে বাহার যে একটা অনেক পুরনো প্রেতাত্মা মনে করা হয় তাকে, সে এসে এই ঐতিহ্যবাহী ঢাকার, সে যেভাবে ভেবেছিল 400 বছর আগে যে ঢাকাটা এরকম হতে পারে, সেই ঢাকাটা এখন কেমন দেখে সে অবাক হয় এবং সেই জায়গার সাথে মানে মেলানোর চেষ্টা করে যে এগুলো অন্যায় হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, এগুলো মানুষের সভ্যতার আরো বিকাশ দরকার, মানুষের জীবনযাপনের আরো পরিবর্তন দরকার। সব মিলিয়ে একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের প্রতি কিছু মেসেজ তিনি ছড়িয়ে দিচ্ছেন নাটকের মাধ্যমে। দারুণ। আরেকটি বিষয় একটু আনতে চাই, আমাদের এখনকার যে নাটকগুলো এগুলো কিন্তু ডিজিটালাইজেশনের কারণে বেশিরভাগই ইউটিউব বেসড অথবা ওটিটি প্ল্যাটফর্মে যাচ্ছে, কিন্তু এই যে বর্তমানে সব কিছু বন্ধ, ইন্টারনেট বন্ধ, এই বন্ধ থাকার কারণে ইউটিউবে যারা নাটক দিচ্ছেন বা যারা নির্মাণ করছেন তাদের কোনো লোকসানের কোনো সম্ভাবনা? অবশ্যই লোকসান তো হচ্ছে, যারা ইউটিউব নির্ভর চ্যানেল যেগুলো, তারা তো কন্টেন্ট আপলোড করতে পারছেন না এবং তাদেরও তো বিভিন্ন শিডিউল থাকে, সেই শিডিউলগুলো মিস হচ্ছে। তো যে কন্টেন্টগুলো ওনারা নির্মাণ করেছেন সেগুলো আপলোড করতে পারছেন না, তাতে করে একটা ক্ষতির সম্মুখীন তো অবশ্যই হচ্ছেন। সেক্ষেত্রে আমরা আশা করি যে এই পরিস্থিতিটা দ্রুত চলে যাবে, ইন্টারনেট সংযোগও আমরা দেখলাম যে 2-1-এর মধ্যেই আমরা পেয়ে যাব। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজ শ্রদ্ধেয় ফকির আলমগীর তার মৃত্যুবার্ষিকী, এবং তার মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তারকাপথনের সেট থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে নিয়ে আপনি যদি কিছু বলতে চান। আমরা তো ছোটবেলা থেকে ওনার গান শুনতাম, উনি গণমানুষের গান করতেন এবং উনি বিপ্লবী গান গাইতেন যেগুলো জনগণকে, সাধারণ মানুষকে উজ্জীবিত করত। সেই ফকির আলমগীরের সেই কণ্ঠ আসলে আমাদের প্রজন্ম বিশেষ করে আমরা মিস করি, যে যিনি মানে তার গানের মধ্যে এক ধরনের উত্তেজনা থাকতো এবং উদ্যম থাকতো, একটা প্রতিবাদী বিষয় থাকতো, গরিব মানুষের কথা থাকতো। সেই রকম শিল্পী আমাদের দেশে বিরাট একটা ভূমিকা পালন করেছেন। তার অনুপস্থিতি অবশ্যই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তো তার এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং তিনি কিন্তু চ্যানেল আই পরিবারের
পরম বন্ধু এবং আমাদের অনেক কাজে আমরা তাকে পেয়েছি এবং তার প্রত্যেকটি কাজ আপনি যেমনটি বললেন যে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের উদ্যম জাগায় এবং এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনেও কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময়ও যদি চিন্তা করি সেই সময়টাও কিন্তু শিল্পীদের বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদেরকে যেরকম আলোড়িত করেছে, আন্দোলিত করেছে, একইভাবে কিন্তু তার গানগুলো আমাদেরকেও উদ্যম জাগায়। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার কাছ থেকে শিল্প সংঘ এবং শিল্পীদের পক্ষ থেকে যে কথাগুলো, সে কথাগুলো আমরা শুনতে পারলাম, জানতে পারলাম। আমাদের প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং শেষ পর্যায়ে পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার বই, আমি পৌঁছে দিচ্ছি আপনার হাতে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল আইকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের দর্শক যারা দেখলেন অনুষ্ঠানটি তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং সব মিলিয়ে আমাদের সকলের চাওয়া, সকলের প্রত্যাশা একটাই, যে সকল ধরনের সংকট দূর হোক এবং শুভ দিনের উদয় হোক, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনারা উপভোগ করেছেন। আপনারা সকলে নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।